লেভি স্ট্রস ছিলেন ফ্রেঞ্চ ফিলোসফার এবং অ্যানথ্রোপোলজিস্ট। তিনি গোটা সমাজটাকে সম্পর্কের জাল হিসাবে দেখেননি। অর্থাৎ তখনকার সমসাময়িক সমস্ত সমাজতাত্ত্বিকরা যেভাবে সমাজটাকে দেখতেন যে সমাজ হলো সম্পর্কের জাল, স্ট্রস কিন্তু সেইভাবে দেখেননি। বাট অ্যাজ কম্পোজড অফ আ সিস্টেম অফ এক্সচেঞ্জ বিটুইন গ্রুপস of which marriage or the exchange of women is the primary component। কিভাবে দেখেছিল? এক্সচেঞ্জ হিসাবে দেখেছিল। এক্সচেঞ্জ মানে কি? বিনিময়। আমরা জানি সেটা। কিভাবে বিনিময়? বিবাহের মাধ্যমে। বিবাহের মাধ্যমে কি বিনিময় হয়? নারী। নারী না নারী শ্রম? বিবাহের কনসেপ্টটা কি? বিবাহের কনসেপ্টটা হচ্ছে যে একটা বাবা মা তার মেয়েকে ছোট থেকে বড় করে। তাই বিবাহের কনসেপ্টটা জেনে নেব, ঠিক আছে? এই আওয়াজ ক্লিয়ার তো? আবার জিজ্ঞেস করছি। ওকে। হ্যাঁ, বিবাহের কনসেপ্ট কি? ম্যারেজের কনসেপ্টটা আগে যেরকম ছিল সেটা হচ্ছে যে কোনো একটা ফ্যামিলি, সেই ফ্যামিলিতে একটা মেয়ে আছে, ঠিক আছে? সেই মেয়েটাকে তারা বড় করছে। কতদিন ধরে বড় করছে? ধর মিনিমাম 18 ইয়ার্স। তাই যদি হয় এই 18 বছর অবধি তো মেয়েটাকে খাইয়েছে, পড়িয়েছে, বড় করেছে। তার মানে এই ফ্যামিলিটা অনেক রিসোর্স ঢেলেছে এই মেয়েটার পেছনে, রাইট? তাই যদি হয় তাহলে আরেকটা ফ্যামিলি, অর্থাৎ যেটা কিনা গ্রুমের ফ্যামিলি, এটা ছিল হচ্ছে ব্রাইডের ফ্যামিলি, যে কিনা গ্রুমের ফ্যামিলি, সে এসে এই মেয়েটাকে নিয়ে নিচ্ছে। এইবার প্রশ্নটা হচ্ছে 18 বছর ধরে এই ফ্যামিলিটা যা যা ইনভেস্ট করেছে এই মেয়েটার পেছনে, সেই টাকাটা কে দেবে? কে দেবে? শাফিক? সাবির, সাবির, শাফিক? স্যার গ্রুমের ফ্যামিলি। গ্রুমের ফ্যামিলি দেবে, এটাই নিয়ম ছিল, ঠিক আছে? এটাই নিয়ম ছিল যে গ্রুমের ফ্যামিলি দেবে। কিন্তু পরবর্তীকালে সেই নিয়মটা চেঞ্জ হয়, গ্রুমের ফ্যামিলি সত্যিই দিত। কেন দিত? আরেকটা রিজন ছিল যে এতদিন ধরে যে রিসোর্সগুলো ঢেলেছে তার টাকাটা তো গ্রুমকে দেবেই, তা সত্ত্বেও এই মেয়েটা আর কি দেবে? এই মেয়েটা এদের বাড়িতে এসে নিজের শ্রম দেবে, সেই ফ্যামিলিকে বংশ পরিচয় দেবে, মানে সন্তান আসবে তার গর্ভে। এই কারণে তার কত দাম, আমি দাম কথাটাই ব্যবহার করছি, হ্যাঁ? তার কত দাম আইডিয়া করতে পারছিস? তো রীতিমতো গ্রুমের ফ্যামিলিকে টাকা দিয়ে এই মেয়েটাকে কিনতে হতো এবং তারা সেটাকে লজিক্যালও মনে করে। কিন্তু সত্যি তো এই মেয়েটা আসবে, আমাদের বাড়িতে রুটি তৈরি করবে, রান্না করবে, সমস্ত দায়িত্ব নেবে, আমাদেরকে আবার একটা বংশ যাতে এগিয়ে চলে একটা ছেলে বা মেয়ে দেবে। তো এরা দিত এই ফ্যামিলিটাকে, এই ব্রাইডের ফ্যামিলিটাকে দিত। পরবর্তী ক্ষেত্রে কাস্ট সিস্টেম টিস্টেম ঢোকে, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, সেই গল্পে আর আমরা ঢুকছি না, ওখানে কাজ ঢুকে যাচ্ছে, দরকার নেই। তাহলে এত অব্দি ক্লিয়ার যে একজন মানে স্ট্রসের আগের সমাজতত্ত্ববিদরা ওই বিষয়টাকে দেখছিল আহ, সম্পর্কের জাল হিসাবে। স্ট্রসের আগের সমাজতাত্ত্বিকরা সমাজটাকে দেখতো সম্পর্কের জাল হিসাবে। কিন্তু তিনি কিভাবে দেখলেন? যে সমাজটা চলে বিভিন্ন বিনিময় প্রথার দ্বারা, বিভিন্ন গ্রুপের মধ্যে বিনিময়, যেটা কিনা বিবাহের দ্বারা সম্পন্ন হয়, যেখানে একটা ওমেন হচ্ছে প্রাইমারি কম্পোনেন্ট, যে কিনা বিনিময় হয়। বোঝা গেল? এত দিকে বুঝলি না? Structuralism, however, refers to the theory of the structures of human mind and its application to society, is mainly concerned with how the members of a society use a binary system of symbols to make sense of their world. Now, what is binary system? সব লাইন ভুলে যা, যা যা রিড আউট করলাম। বাইনারি মানে কি সাবির? বাইনারি কথাটা কোথায় শুনেছো? সাবির আওয়াজ শোনা যাচ্ছে? বাইনারি কথাটা কোথায়? হ্যাঁ, বাইনারি কথাটা কোথায় শুনেছো বলো? আগে কখনো শুনেছো বাইনারি কথাটা? শুনেছি কিন্তু রিকল করতে পারছি না।
কম্পিউটার, কম্পিউটারের যে ভাষা, সোজা ভাষায় কম্পিউটারের যে ভাষা, কম্পিউটার কিচ্ছু বোঝে না। কম্পিউটার শুধু বোঝে কি 0 1, ঠিক আছে? ভুল বললাম? দেখি কি একটা কমেন্ট করেছে 0 and 1, হোয়াইট ব্ল্যাক, সবটাই বাইনারি। 0 1, হোয়াইট ব্ল্যাক, গুড ব্যাড, সবকিছু বাইনারি, ঠিক আছে? পার্সেন্সের ভেরিয়েবল এক্ষেত্রে বাইনারির মধ্যে পড়বে তখন যদি সেটা দুটো থেকে থাকে। ভেরিয়েবল যদি একাধিক হয়ে থাকে তখন আমরা বাইনারিতে রাখতে পারবো না। মজার বিষয়, ঠিক আছে? ওকে, তাহলে বাইনারি কথাটা আমরা আজকে জানলাম। বাইনারি হচ্ছে কম্পিউটারের একটা ভাষা যেটার মানে হচ্ছে 0 আর 1, সে এর বাইরে আর কিছু বোঝে না। স্ট্রাকচারালিজম মানে কি? স্ট্রাকচারালিজম মানে হলো মানুষের মন। মানুষের মন যেইভাবে সমাজটাকে গঠন করে, যেইভাবে তোমরা মানুষদেরকে, সমাজকে, জন্তুকে, জীবকে চেনো, জানো, বোঝো। কিভাবে বোঝো? আইদার এই মানুষটা ভালো, নইলে এই মানুষটা খারাপ। আইদার এই কাজটা উচিত, নইলে এই কাজটা অনুচিত। আইদার এই কাজটা ঠিক, নইলে এই কাজটা ভুল। আইদার ইটস হোয়াইট অর ইটস ব্ল্যাক। তোমাদের মধ্যে কিন্তু কোনো গ্রে এর ব্যাপার নেই। হোয়াট ইজ গ্রে? হোয়াইট আর ব্ল্যাক মিশিয়ে যেটা হয় সেটাকে গ্রে বলে। আমরা গ্রেতে যেতে পারি না, আমরা হোয়াইট আর ব্ল্যাকেই হয়ে যাই, যে আইদার কেউ ভালো নইলে কেউ খারাপ। এর মাঝে আমাদের কিছু থাকে না। যে ভালো মানুষ মানে কোনো একটা মানুষের ভালো দিকটাও দেখে, খারাপ দিকটাও দেখে, দুটো মিলিয়ে চলে, দ্যাট ইজ দ্য গ্রেইশ পোর্শন। এই গ্রেতে আমরা কেউ চলতে পারি না। দেখো কি বলছে এখান থেকে শুরু হচ্ছে, হোয়াট ইজ স্ট্রাকচারালিজম? Structuralism, however, refers to the theory of the structures of human mind. মানুষের মনকে কেন্দ্র করে যে তত্ত্ব, মানুষের মনের গঠনকে কেন্দ্র করে যে তত্ত্ব, এবং সেটার অ্যাপ্লিকেশন সমাজে আমরা অ্যাপ্লাই করি। কিভাবে অ্যাপ্লাই করি, কেন অ্যাপ্লাই করি, সমাজটা কিরকম। আমরা তো একটা মনে, দেখো সমাজ বলে কি কিছু আছে? সমাজ বলে কিছু নেই। সমাজ বলে কিছু নেই, ফ্যামিলি বলে কিছু নেই, সংস্কৃতি বলে কিছু নেই, ধর্ম বলে কিছু নেই। আমরা এগুলো ভুল করি, ঠিক আছে? আমরা ভেবে হ্যাঁ কিছু আছে, কিন্তু স্যার আমার বাড়িতে আমি থাকি, আমার বাবা থাকে, আমার মা থাকে না। হ্যাঁ এক্স্যাক্টলি, সাইকোলজিক্যালি। ওকে, তুমি বলছো তোমার বাড়িতে তোমার বাবা থাকে, ভাই থাকে, দ্যাট ইজ ইউর ফ্যামিলি। নো, দে আর ফ্যামিলি মেম্বার্স। তুমি বলছো স্যার এই যে এই বাড়িতে থাকি, এই বাড়িটার মধ্যে থাকি না, এটা হচ্ছে একটা ছাদ, যে ছাদের তলায় তুমি থাকছো। তুমি বলছো যে স্যার সকালে উঠে আমার মা পুজো দেয়, সন্ধ্যায় পুজো দেয়, এটা হচ্ছে আমাদের ধর্ম না, এটা একটা ধর্মীয় আচার। তাহলে প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে কি ফ্যামিলিটা, কি রিলিজিয়নটা, কি কালচারটা, কি? আমাদের মন যেইভাবে সমাজকে একটা রূপ দেয়, সেটা হচ্ছে ফ্যামিলি। আমরা ফ্যামিলিকে একটা রূপ দিই। ফর এক্সাম্পল, ধর নেহা একটা ফ্যামিলি থেকে এসেছে, যেই ফ্যামিলিটা ছিল খুবই অপ্রেসিভ টাইপের, এক্সপ্লয়েট করতো, কথায় কথায় মারতো, ঠিক আছে, নানা রকম ভাবে অত্যাচার করতো। তাহলে আমি যখনই নেহার সামনে ফ্যামিলি কথাটা বলবো, ওর সামনে কিন্তু আসবে যে একটা ভীষণ রাগী মা এবং ভীষণ মারকুটে একটা বাবা, ঠিক আছে? উল্টো দিকে সুকন্যা হয়তো এমন একটা ফ্যামিলি থেকে বিলং করে, যে ফ্যামিলিটা দারুণ আদর যত্ন করে বড় করছে। তো সুকন্যার সামনে যখন আমি ফ্যামিলি কথাটা ব্যবহার করবো, তখন সুকন্যার সামনে যেটা আসবে সেটা হলো দারুণ শান্তির প্রতীক দুটো মানুষ। একই জিনিস ফ্যামিলি, কিন্তু তোদের চোখের সামনে আলাদা আলাদা জিনিস ভাসছে যখনই আমি ফ্যামিলি টার্মটা ইউজ করছি। হ্যাঁ, ফ্যামিলি ইজ ইনস্টিটিউশন, ফ্যামিলি আর্ন, দিস আর প্রি এক্সিস্টিং রিয়ালিটি। এই যে প্রি এক্সিস্টিং রিয়ালিটি, হোয়াট ইজ দ্যাট? ফ্যামিলি ইনস্টিটিউশন, রিলিজিয়ান ইনস্টিটিউশন, দ্যাট ইজ প্রিকনসিভড নোশন বা প্রি এক্সিস্টিং রিয়ালিটি, সব মানলাম। এই রিয়ালিটিটা তৈরি করেছে কে? জটিল বিষয়, সূক্ষ্মভাবে বলছি। বলছে যে আমরা এটা মনে মনে তৈরি করি, আমরা রূপ দিই, আমরা মানুষরা রূপ দিই নিজেদের মননে, নিজেদের মনে, নিজেদের ভাবনায়। ফ্যামিলি কি? যেটা আমরা মননে রূপ দিই, বা যেটা আমাদের মধ্যে সামাজিকীকরণের
সিস্টেমের মাধ্যমে প্রবেশ করানো হয়। তাহলে সেই তো দেখ একই জিনিস আমি বলছি, মানুষের মনের গঠন যা সমাজকে একটা নির্দিষ্ট রূপ দেয়, যা সমাজের রূপটাকে নিয়ে ভাবিত, যা সমাজকে বাইনারি সিস্টেমের মাধ্যমে বিভিন্ন সিম্বলসের মাধ্যমে দিয়ে এই পৃথিবীটাকে অর্থবহ করে তোলে। ভাষাগুলো খুব কঠিন লাগছে নেহা? বুঝতে সমস্যা হচ্ছে? একটু স্যার, একটু স্যার, মানে একটু মানে একটু ভাষাগুলো লাগছে। সোজা ভাষায় সমাজ বলে কিছু নেই, মানে সবগুলো নয়, কিছু কিছু তো। মানে সোজা ভাষায় সমাজ বলে কিছু নেই। আমরা যেভাবে সমাজটাকে ইন্টারপ্রিট করছি, যেইভাবে আমরা সমাজটাকে অর্থবহ করে তুলছি, সেটাই সমাজ। খুব সূক্ষ্ম কথা, ফিলোসফিক্যাল কথা। আপাতত যদি মনে হয় যে না বুঝতে পারছিস না, কথাটা জাস্ট মুখস্থ করে রাখ, মাথার ভেতর চালিত করবি। হ্যাঁ ঠিকই বলেছিস যে উই হিউম্যান বিং অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার ইনভেন্টেড সোসাইটি। হ্যাঁ, ইনভেন্টেড সোসাইটি ইন আওয়ার মাইন্ড। ঠিক আছে, আমাদের মননে, আমাদের ভাবনায়, আমাদের চিন্তায় আমরা যেভাবে সমাজটাকে তৈরি করেছি, দ্যাট ইজ সোসাইটি। ব্যাস, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের বিষয়েই আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, আশা করি এই লাইনটার কতটা গুরুত্ব তোরা বুঝতে পারবি। সাবি, অল্প অল্প মাথায় ঢুকছে? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমি দেখতে পাচ্ছি তুমি জয়েন হচ্ছ, লেফট হচ্ছ, কোনো অসুবিধা নেই, ভিডিওটা একবার দেখে নিও। হ্যাঁ স্যার। ভিডিও দেখে যদি কোনো সমস্যা জিজ্ঞাসা করো। When Levi-Strauss is referring to structure, he is not referring to the overt structure that are visible on the surface, like the dyad of kinship relationship referred by R.K. Brown, but the deeper and unconscious logical structures that lie under the overt structures. These structures are conceptual and highly abstract and very significantly not accessible to the actors of the society. They can only be accessed by the analysis. খুব গুরুত্বপূর্ণ দারুণ কিছু কথাবার্তা বোঝাচ্ছি। Structuralism is very important. দেখ, নেহা একটা বন্ধুর সাথে গল্প করছে, ঠিক আছে? নেহা একটা বন্ধুর সাথে গল্প করছে, ওর মা দেখে নিল বা কাকিমা দেখে নিল। এই যে নেহা একটা ছেলে বা মেয়ের সাথে গল্প করছে, এটা জিমেলের ভাষায় একটা ডায়াড রিলেশনশিপ, যে দুইজন মানে ডায়াড, তিনজন হলে হয়ে যেত ট্রায়াড। এটা নাকি জিমেল বলে যে একজন দিয়ে একজনের মাধ্যমে কনভারসেশন বা কোনো রকম কথাবার্তা বা ইন্টারাকশন সম্ভব না। সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না, এটা মিত্রা মাথায় রাখিস। মিত্রার কাছে আমি প্রশ্ন রাখলাম, একজন দ্বারা কোনো ইন্টারাকশন কি সম্ভব? জিমেল কি বলে? ঠিক আছে, এটা তো আমাকে জেনে বলিস যে জিমেল, আমরা জানি যে দুজন কথা বলছে মানে ডায়াড, যে দুটো মানুষ, দি দি থেকে ডায়াড ধরে নে, ঠিক আছে? তিনজন মানে ট্রায়াড। কিন্তু একজন মানুষ ইন্টারাক্ট করছে, এটা কি সম্ভব? জিমেল কি বলেছিল? এটা আমার প্রশ্ন রইল, ঠিক আছে? না, এখানে টুইস্ট আছে, এখানে টুইস্ট আছে। এখানে একটা টার্ম ব্যবহার করে যে একটা মানুষ সে কিভাবে ইন্টারাক্ট করবে। এখানে একটা টুইস্ট আছে যে ইন্টারাকশনের টার্মটাকে কি বলে। হ্যাঁ, ডায়াড রাইট, এটা জিমেলি ব্যবহার করেছিলেন, ঠিক আছে? তো আমরা আবার একটু ফিরে আসি স্ট্রসে। স্ট্রস বলছে যে দুটো মানুষ কথা বলছে, আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ওভার্ট। ওভার্ট মানে কি? যার বাইরে থেকে দেখা যায়, ঠিক আছে? ওভার্ট মানে যে বাইরে থেকে দেখতে পাচ্ছে দুটো মানুষ কথা বলছে। But structuralism is not which is overt in nature. Structuralism is something which is covert in nature. Covert মানে লুকায়িত, লুকায়িত, লুকিয়ে আছে যেটা, যেটা উপরে রয়েছে, যেটা দেখা যাচ্ছে, গাছ, বাড়ি, ঠিক আছে? এটা তো সারফেস, দ্যাট ইজ সারফেস। এর ভেতরে কি আছে? দ্য আন্ডারলাইন রিয়ালিটি। আমরা কি বলি? একটা মানুষের সাথে যখন কথা বলবি তখন তার অভ্যন্তরস্থ যে ব্যক্তিত্বটা আছে সেটা বোঝার চেষ্টা করবে। বা একটা যখন সিচুয়েশনে তুমি আছো, তখন সেই সিচুয়েশনে ভেতরের অবস্থাটা বোঝার চেষ্টা করবে। এই দিকটা কি, এই মানুষটার ভেতরটা বোঝার চেষ্টা মানে কি? বুক চিরে দেখবে নাকি মন চিরে দেখবে? তা নয়। এই যে আন্ডারলাইন যে বিষয়টা, অর্থাৎ যেটা কিনা সারফেসে নেই, যেটা কিনা উপরি উপরি নেই, ভেতরে আছে যেটা, সেটা বোঝার চেষ্টা, এটা কিন্তু স্ট্রাকচারালিজম। তার মানে স্ট্রাকচারালিজম মানে ওভারটা নয় যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে, স্ট্রাকচারালিজম মানে ভেতরেরটা। আবার আমি রিড আউট করছি লাইন বাই লাইন, বুঝিয়ে বুঝিয়ে। When Levi-Strauss is referring to structure, Levi-Strauss যখন স্ট্রাকচারের কথা বলছিল, he is
নট রেফারিং টু দ্য ওভার স্ট্রাকচার, যেটা বাইরে থেকে দেখা যায় সেই স্ট্রাকচারের কথা বলেনি, দ্যাট আর ভিজিবল অন দ্য সারফেস, যেটা উপরে দেখা যাচ্ছে ভূপৃষ্ঠের উপরে, লাইক দ্য ডায়াড অফ কিনশিপ, অর্থাৎ আত্মীয়তার মধ্যে জ্ঞাতি সম্পর্কের মধ্যে ডায়াড সম্পর্ক দেখা যাচ্ছে, এরকম স্পষ্টত দেখা যাচ্ছে, এরকম সম্পর্কের কথা বলছে না, যেটা কিনা র্যাপটিভ ব্রাউনও বলেছিল। বাট দ্য ডিপার অ্যান্ড আনকনশিয়াস, আনকনশিয়াস মানে অবচেতন, গভীর এবং অবচেতনে যে বিষয়টা আছে, লজিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ প্রত্যেকটা সম্পর্কের গভীরে অবচেতনে একটা যে গঠন থাকে, নির্দিষ্ট স্ট্রাকচার থাকে, সেটার কথা বলছি। মাথার উপর দিয়ে যাচ্ছে না, নাকি কিছু কিছু বোঝা যাচ্ছে? না, কিছু কিছু বুঝতে পারছি। তাহলে আমরা এটুকু বুঝলাম যে সম্পর্কের বাইরের দিকটা না, ভেতরের দিকটা, যে ভেতরের দিকটা দেখা যায় না, যেই দিকটার কথা এয়ার র্যাফি ব্রাউন বা সিমেল কেউ বলেনি, সেই জায়গাটার কথা বলছি, যেটা কিনা অবচেতন এবং ভেতরে লুকায়িত, যেটা খালি চোখে দেখা যায় না, কিন্তু ভেতরে যে লজিক্যাল স্ট্রাকচারটার কথা আছে, লজিক্যাল যেটা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারের বিষয়ে কথা বলছে লেভি স্ট্রস। ওকে, these structures are conceptual and highly abstract. Abstract মানে আমরা জেনে গেছি, abstract মানে হলো বিমূর্ত, মূর্ততা নেই যার। কনসেপচুয়াল মানে হচ্ছে যেটা ভাবনায় ভাবনায় থাকে, চিন্তায় থাকে, যেটাকে আমাদের রূপ দিতে হয়। আমি সবসময় কি বলি বিসিএস বা ইউপিএসসি স্টুডেন্টদের, যে কনসেপচুয়াল কোশ্চেন এলে অবশ্যই সেটার আনসার দিয়ে আসবে, কারণ কনসেপচুয়াল কোশ্চেন মানে যেটা তোমাকে ওখানে বসে ভেবে ভেবে লিখতে হবে, তাই এই রকম প্রশ্নের উত্তরে সবসময় বেশি নাম্বার পাওয়া যায়। কনসেপচুয়ালিটি মানে কি, যেটা তোমাকে নিজে থেকে রূপ দিতে হচ্ছে, বিমূর্ত, যেটা কোনো রূপ মূর্ততা নেই, অ্যান্ড ভেরি সিগনিফিকেন্টলি নট অ্যাক্সেসিবল টু দ্য অ্যাক্টার্স অফ দ্য সোসাইটি। সমাজের প্রত্যেকটা মানুষ, অ্যাক্টার মানে কি শাহরুখ খান সালমান খান ভাবিস না, হ্যাঁ, যে অ্যাক্ট করে সে অ্যাক্টার। অ্যাক্ট মানে সোসাইটিতে পার্সনস আমরা পড়েছি ক্রিয়া, যে ক্রিয়া করে সে হলো অ্যাক্টার। তাহলে প্রত্যেকটা যে অ্যাক্টার, সেই ভেতরে লুকায়িত, আনকনশিয়াস, কভার্ড, যেটা কিনা সাধারণ চোখে দেখা যায় না, এমন একটা স্ট্রাকচার সব একটা যে বুঝতে পারে তা কিন্তু নয়, সেই লজিক্যাল স্ট্রাকচারের বিষয়ে কথা বলছিলেন স্ট্রস। দে ক্যান ওনলি বি অ্যাক্সেস বাই অ্যানালিস্ট। অ্যানালিস্ট মানে বিশ্লেষক, অ্যানালিস্ট মানে বিশ্লেষক। তাহলে একমাত্র বিশ্লেষকরা, যারা কিনা বিশ্লেষণ করে সবকিছু, তারা কিংশিপের ভেতরে, ট্রায়াডের ভেতরে, বাইরে যে সার্ভিস রয়েছে তার ভেতরে, যেটা আনকনশিয়াসলি একমাত্র বোঝা যায়, সেইখানে ঢুকে, ডিপারে ঢুকে যে লজিক্যাল স্ট্রাকচারটা দেখতে বা বুঝতে পারে, দ্যাট ইজ স্ট্রাকচার অ্যাকর্ডিং টু লেভি স্ট্রস। মিত্রা, বোঝা গেল? খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। ফাংশনালিজমের মতো বোরিং, ফাংশনালিজম আমার দারুণ বোরিং। সাবির, আমি জানি না তুমি কতটা বুঝতে পারছো, নেটওয়ার্কের একটু ইস্যু আছে, কোনো অসুবিধা নেই, তুমি আবার এই ভিডিওটা দেখবে, দেখে আমাকে প্রশ্ন করে নেবে, ঠিক আছে? আর একটু নিচে যাবে। The structuralism is purely positivist approach. It looks upon society as a system of logical structure. এই টার্মগুলো না আমাদের মনে রাখতে হবে, যে যে ভাষাতেই পড়ছো, বাংলায় পড়ো, ইংলিশে পড়ো, কোনো অসুবিধা নেই, টার্মগুলোই আসো। স্ট্রাকচারালিজম হচ্ছে পজিটিভিস্টিক অ্যাপ্রোচ। ইট লুকস আপন সোসাইটি অ্যাজ এ সিস্টেম অফ লজিক্যাল স্ট্রাকচার। এই সমাজটাকে লজিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে দেখার চেষ্টা করে। ইট ড্রজ আপন বোথ সাইকোলজিক্যালি অ্যান্ড লিঙ্গুইস্টিক্স। আমাকে মিত্রা জিজ্ঞাসা করলো সাইকোলজিক্যালি, আমি বললাম ইয়েস, সাইকোলজিক্যালি, তার সাথে কি যোগ হলো, লিঙ্গুইস্টিক্স। বাট ইন টার্মস অফ সাইকোলজি ইট ইজ রেফারিং টু দ্য ইউনিভার্সাল মাইন্ড, not the cross-cultural psychology we are familiar with today. Mind it. সেই ইউনিভার্সালিটিতে ঢুকে গেল। কোন ইউনিভার্সালিটি? ইউনিভার্সালিটির গল্প কে বলেছিল? ফাংশনালিস্টরা বলেছিল। সেটাকে রেকটিফাই কে করেছিল? মার্টন করেছিল। কি বলে রেকটিফাই করেছিল? সে বলেছিল একটা সোসাইটি, একটা সিস্টেমে চলার জন্য প্রত্যেকটা পার্টি যে ইউনিভার্সাল হবে তার কোনো মানে নেই। ফর এক্সাম্পল, এটা যদি হয় ইন্ডিয়া, ইন্ডিয়ার যদি কতগুলো পার্ট থাকে, লাইক কাস্ট, রিলিজিয়ান, পলিটিক্স, কালচার, সোশ্যাল কন্ট্রোল,
সোশ্যালাইজেশন এগুলো যদি ইন্ডিয়ার পার্ট হয়, তাহলে তুমি বলতে পারো না যে ইন্ডিয়ার কোনো একটা পার্ট, ইন্ডিয়াতে এই এই পার্টগুলো আছে বলে সারা বিশ্বে প্রত্যেকটা সমাজে এই পার্টগুলো দ্বারাই পরিচালিত হয়। কারণ এই যে কাস্ট, এটা একটা পার্ট। তো তুমি যাও অন্য একটা ইউরোপিয়ান কান্ট্রিতে, সেখানে কাস্ট নেই, তাহলে বিশ্বজনীন বলে কোনো পার্ট হতে পারে না। ঠিক এই কথাটাই বলছে যে স্ট্রস যখন বলেছিলেন বা ওই সময় যখন বলা হচ্ছে সাইকোলজির কথা, তখন ধরে নেওয়া হচ্ছে যে পুরো সমাজের সাইকোলজি সেম, বাট এটা নয়। এখন আমরা বুঝেছি যে প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা স্ট্র্যাটা, প্রত্যেকটা ক্লাসের মানুষের সাইকোলজি আলাদা আলাদা হয়, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ক্রস কালচারাল সাইকোলজি। এই যে, তো এখনের যে সাইকোলজি, তখনের সাইকোলজি কিন্তু আলাদা। তখন ধরে নেওয়া হতো সাইকোলজি মানে সবার সেম, বাট এখন আমরা বুঝি সাইকোলজি সবার সেম নয়। তো স্ট্রাকচারালিজম অবশ্যই সাইকোলজি এবং লিঙ্গুইস্টিক কেন্দ্রিক, কিন্তু এই সাইকোলজি মানে কিন্তু একটা ইউনিভার্সালিস্টিক সাইকোলজি হিসেবে ধরে নেওয়া হয়, মানে বিশ্বজনীন সাইকোলজি হিসেবে ধরে নেওয়া হয়। পজিটিভিস্টিক অ্যাজ ইন সায়েন্টিফিক, ঠিক আছে? কেন পজিটিভিস্টিক? এটাতে সবসময় মেথড, এটা যেহেতু এটা মেথড হিসাবে দেখছে, সেই কারণে এটা পজিটিভিস্টিক, যেটা সায়েন্টিফিক ওয়েতে দেখার চেষ্টা করছে। এমনকি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা 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 ইউনিভার্সালিস্টিক ওয়েতে দেখার চেষ্টা করলো। এই ইউনিভার্সালিস্টিক ওয়েতে তো দেখার চেষ্টা করতে একমাত্র পজিটিভিস্টিক সায়েন্স, ঠিক আছে? অনেকগুলো পয়েন্ট আমরা আনতে পারি। যখন পজিটিভিস্টিক বলছি, তার মানে ইটস আ বিগ স্টেটমেন্ট যে কেন পজিটিভিস্টিক, ঠিক আছে? তো ওটাই কিন্তু সবচেয়ে বড় ড্রব্যাক হয়ে রয়ে যাবে, দেখবি কোথাও না কোথাও। এর যখন আমরা ক্রিটিসিজম পড়বো, অবশ্যই এই পজিটিভিস্টিক অ্যাপ্রোচ ছিল বলেই এর একটা ক্রিটিসিজম তৈরি হবে যে কেন এটা পজিটিভিস্টিক অ্যাপ্রোচ। এটা হওয়া উচিত ছিল একটু বেশি ইন্টারাকশনিস্ট, ঠিক আছে? দেখবি এটা আমরা পাবো। ওকে নেহা, মাথা হ্যাং করেছে? একটু এগোই। But the classical positivist philosophy psychology that refers to the unconscious. In terms of linguistics, he is not concerned with the subjective content of what is understood as speech, but the formal properties of language, or the grammatical structure of language. খুব ইম্পর্টেন্ট জিনিস এই জিনিসটা। ল্যাং বলতে পারি, ল্যাঙ্গুয়েজ বলতে পারি, যাই বলি, একটা ভাষা, ঠিক আছে? একটা ভাষায়, নেহা একটা ভাষায় কথা বলছে, সুকন্যা একটা ভাষায় কথা বলছে, বলছে ভাষা নিয়ে আমার বক্তব্য নেই, কিন্তু এরা যে ভাষাটা ব্যবহার করছে তার একটা ব্যাকরণ আছে, ইংলিশে বলে গ্রামার। এই গ্রামারের স্ট্রাকচারটা নিয়ে উনি ওয়ারিড ছিলেন, গ্রামারের স্ট্রাকচারটা নিয়ে উনি স্টাডি করছিলেন। নেহা ভেঙে ভেঙে বলছে, ভালো বুঝতে পারবেন। প্রথমে বললেন সাইকোলজির কথা, বললেন সাইকোলজি বলতে উনি যে সাইকোলজিকে ধরেছিলেন সেটা কিন্তু বিশ্বজনীন একটা সাইকোলজি। এখন আমরা সাইকোলজি বলতে যে পুরো ক্রস কালচারাল সাইকোলজি বুঝি, যে সবার সবার আলাদা, সেটা কথা বলি। লিঙ্গুইস্টিক বলতে উনি কিন্তু আসলে এই সাবজেক্টিভ কন্টেন্টের কথা বলেন, যে কে কোন ভাষায় কথা বলছো সেটা না, কিন্তু যে যে ভাষায় কথা বলছো না কেন তার যে গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার, উনি সেটা নিয়েই কনসিয়াস ছিলেন। সুকন্যা বোঝা যাচ্ছে? ল্যাঙ্গুয়েজ এন্ড প্যারল, বাট আমরা এখন ওখানে ঢুকিনি, ঠিক আছে? আমরা জাস্ট এটা এখন ল্যাঙ্গুয়েজটা পেয়েছি, ঠিক আছে? Here Levi-Strauss was directly influenced. আমি বললাম লাস্ট লাইনটা আরেকবার রিপিট করবেন? হ্যাঁ, লাস্ট লাইন আমি এটাই বললাম যে উনি কোনোভাবেই নেহা যে ভাষায় কথা বলছে বা সুপর্ণা যে ভাষায় কথা বলছে তার সাবজেক্টিভ কন্টেন্ট নিয়ে ওয়ারিড ছিলেন না। তিনি ওয়ারিড ছিলেন একমাত্র যে বিষয়টা নিয়ে, তাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচার, যে ওরা যে ভাষাতেই কথা বলছে না কেন তার যে ব্যাকরণ বা গ্রামার, তার যে স্পেসিফিক স্ট্রাকচার, উনি সেটা নিয়ে কনসিয়াস ছিলেন। তার মানে আমি বলতে পারি যে স্ট্রাকচারালিজম কি? স্ট্রাকচারালিজম ইজ মেড আপ অফ সাইকোলজিক্যাল থিংস অ্যান্ড লিঙ্গুইস্টিক থিংস। সাইকোলজিক্যাল থিংস মানে হুইচ ইজ ইউনিভার্সালিস্টিক, আর লিঙ্গুইস্টিক থিং মানে which is the grammatical structure। এইভাবে সুন্দর করে একটা স্ট্রাকচার বানিয়ে এখানে বুঝতে শুরু হবে। ওকে, here Levi-Strauss was directly influenced by the linguistic structuralism of Ferdinand de Saussure, who actually coined the term structuralism in his publication The Data from the late 1920s to the early 1930s. According to Saussure, language is constructed
out of invisible rules that the speakers know but are unable to articulate. Thus, all native speakers of a language can speak it perfectly and will also know the right way to speak it. They will also be able to point out if someone makes a mistake, but they may still not know the basic rules of grammar, and they certainly will not know the structures of the language that is known only to a specialist linguist. So the speaking of the language is internalized at the level of the unconscious without explicit knowledge. Thus, with culture too, practitioners know the rules and the right ways, but they do not know the reasons that are really deep below the surface. Thus, the aim of the anthropologist should be to look deep underneath to understand what the basic rules on which the culture operates are. সোজা স্পষ্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। নেহা, আমি যদি এখন তোকে বলি আমি ভাত খাতা ভালোবাসি, ঠিক আছে, তুই হুম, হাসবি, তুই বলবি স্যার ভাত খাতা ভালোবাসি না, ভাত খেতে ভালোবাসি, অবশ্যই। ঠিক আছে। তার মানে এবার আমি যদি জিজ্ঞাসা করি যে হুম, খেতে কেন, এর ব্যাকরণগত দিকটা একটু বলো, বুঝিয়ে বলো, এর গ্রামাটিক্যাল কোথায় ভুল আছে। এইটাই বলতে চাইছি যে সাধারণত কালচার হোক বা ভাষা, আমরা যারা কোনো একটা জিনিস নিয়ে প্র্যাকটিস করি ভুলটা ধরে নিতে পারি, কিন্তু কেন সেটা ভুল বা কোন গ্রামাটিক্যাল অ্যাঙ্গেল থেকে ভুল হয়তো সেটা আমরা ডেসক্রাইব করতে পারবো না। ল্যাঙ্গুয়েজের এটা খুব দারুণ মারাত্মক একটা জিনিস, যেটা কিনা শাশুড়ে বলে গেছিলেন এবং শাশুড়ের দ্বারাই। দেখ আমরা কিন্তু এখন স্ট্রাকচারিজমের মধ্যে আছি। স্ট্রাকচার মানে কি? কাঠামো। আমরা প্রত্যেকটা জিনিসের কাঠামো নিয়ে আলোচনা করছি। আমরা এখন ভাষার কাঠামো নিয়ে আলোচনা করছি। ভাষার কাঠামো মানে কি? আমি যদি একটা ভাষা ঠিকভাবে ব্যবহার করতে না পারি, তুই আমার যে ভুল সেটা ধরবি, কিন্তু আমি যখন জিজ্ঞাসা করবো যে গ্রামাটিক্যালি কোথায় মিস্টেক আছে তুই বলতে পারবি না। এটাই উনি বলছেন যে সাধারণত আমাদের চর্চা করতে করতে আমরা বুঝে যাই যে এক্স্যাক্টলি কোথায় ভুল আছে, কিন্তু যখন জিজ্ঞাসা করি আচ্ছা বলতো কেন ভুল, তখন তুই বলতে পারবি না। দ্যাটস ভেরি কমন। তো অ্যানথ্রোপোলজিস্টদের কাজ হচ্ছে এই যে গভীরের যে বিষয়টা, যেটা প্রত্যেকটা সংস্কৃতিতে থাকে যে এটা করতে নেই, কেন করতে নেই, কি কারণে করতে নেই, ভেতরে কি রিজনস আছে। অ্যানথ্রোপোলজিস্টদের কাজ হচ্ছে এই ভাষা বা সংস্কৃতির এই গভীরে ঢুকে তার যে স্পেসিফিক স্ট্রাকচারটা আছে, যে স্ট্রাকচারটাই মেনে চলা হচ্ছে সেটার কারণ খুঁজে বার করা। সহজ সরল ভাষায় বললাম, বুঝতে সরল সমস্যা হলো? হ্যাঁ। Okay, when we are looking at language, then obviously we are focusing on the subject. Is it যে আমরা যারা কমন ম্যান তারা কিন্তু সাবজেক্টটা দেখি, ঠিক আছে, এটাই বলছে যে আমরা সাবজেক্ট দেখি, এ মা ভুল বললো ভুল বললো, বাট দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ভেতরে যেতে হবে যে কোন জায়গাটায় কেন ভুল হচ্ছে গ্রামাটিক্যালি। কারণ যেমন ধর আমি বলি, এই যে ধর আমি যে বাংলা ভাষাটা বলছি এখন, এই বাংলা ভাষায় অসংখ্য ব্যাকরণগত ত্রুটি আছে, তোরা কেউ সেটা বলতে পারছিস না। কিন্তু আমি যখন যে কিনা বাংলা ভাষার বিশারদ, তার সামনে গিয়ে যখন আমি ওই বাংলা ভাষাটা বলবো, সে সঙ্গে সঙ্গে আমার ভুল ধরে নেবে। এই যে সে যদি আমার ভুল হতে পারে, সে লেম্যান, আর সে যদি ভুল করার পরেও কোথায় কোথায় গ্রামাটিক্যাল স্ট্রাকচারে ভুল আছে সেগুলো বলতে পারে, দ্যাট মিনস হি ইজ অ্যান অ্যানথ্রোপোলজিস্ট। ওকে, এতটা যদি তোরা একটু বুঝে থাকিস তাই যথেষ্ট, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। একদিনে সবটা বুঝতে হবে তার কোনো মানে নেই। আরে অনেকেই চিন্তা করবি। যাই হোক, Levi-Strauss also drew inspiration from his predecessors in French sociology, Emile Durkheim and Marcel Mauss. উফ, কি নাম একটা, মানে সবাই একটা মানে দারুণ দারুণ মানুষ। And also the Russian structural linguist Roman Jakobson, who was his colleague in the New School in New York. এটা দরকার নেই, আমি জাস্ট এমনি রেড আউট করছি। Levi-Strauss taught after World War II. Jacobson belonged to the Prague School of, and Levi-Strauss derived his concept of binary contrast from his work. তাহলে দেখ লেভি-স্ট্রস, মিত্রা তোর জন্য ইম্পর্টেন্ট, লেভি-স্ট্রস তার বাইনারি কনসেপ্টটা কোথা দিয়ে নিয়েছিল, ঠিক আছে, তোর জন্য এগুলোই ইম্পর্টেন্ট। The paradigm of binary contrast postulates that the human mind primarily understands any phenomena by contrast. Thus, light is understood only in contrast to dark, life in contrast to death, fast in contrast to slow, and so on. এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, লাইনটা কি? লাইনটা হচ্ছে যে মানুষ সবসময় সব জিনিস কন্ট্রাস্টে বোঝে। আলো বুঝি অন্ধকারের পরিপ্রেক্ষিতে, সাদা বুঝি কালোর পরিপ্রেক্ষিতে, দ্রুততা বুঝি স্লো এর পরিপ্রেক্ষিতে। অর্থাৎ এই যে আমি বলেছিলাম তখন যে বাইনারি কন্ট্রাস্টে মানুষ বুঝতে ভালোবাসে, জাস্ট সেই কথাটাই একটা এক্সাম্পল দিয়ে বলা হয়েছে, ঠিক আছে।
জীবন কি, যেটা মৃত্যু নয়? গতিশীলতা কি, যেটা স্থির নেই? আলো কি, যেটা অন্ধকার নয়? আমাদের পুরো জীবনটাই প্যারাডাইম শিফটের উপর বজায় রয়েছে। খুব ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, দেয়ার আর হার্ডলি, মানে ওই যে আমরা বলি না আমার জীবনে সুখ নেই, আমার জীবনে ভালোবাসা নেই, কিভাবে মাপি? দেখবি সুখ নেই বলছি মানে তার মানে আমার জীবনে অনেক দুঃখ আছে, দুঃখ আছে বলে আমি বলছি আমার সুখ নেই। ভালোবাসা নেই মানে আমি জানি যে আমাকে, আমার জীবনে ভালোবাসার বিরুদ্ধে কি হয়, ঘৃণা। হ্যাঁ, আমার জীবনে অনেক ঘৃণা আছে, সেই কারণে আমরা বলছি ভালোবাসা নেই। তো যে কোনো জিনিস লাইফে আমরা কিন্তু কন্ট্রাস্টেই বুঝি, সেই কারণে স্ট্রসের বাইনারি এই এক্সাম্পলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। There are hardly any concepts that are standalone in philosophy. His strongest influence is Hegel, from whom he borrowed his dialectical process. দেখ মিত্রা এটা তোর জন্য ইম্পর্টেন্ট। হেগেলের থেকে ডায়ালেক্টিক্যাল প্রসেসটা নিয়েছিল সেটা, and explanation that we see so clearly is analytics of myth and stories. স্ট্রসের যে মিথ এবং স্টোরির যে তত্ত্বটা ছিল সেটা কোথা থেকে নেওয়া হয়েছিল, সেটা কিন্তু ও নিয়েছিল এই এনার থেকে, ঠিক আছে, হেগেল থেকে। হেগেলের থেকে তাহলে ডায়ালেক্টিক্যাল প্রসেস, মিথ, স্টোরিজ এগুলো নিয়েছিল। Thus, to understand a cultural element like a myth, it should be broken down into its constituent parts, and then these needs to be arranged into opposed binaries. In the next section of this essay, we will learn more about the analysis of myth. Myth মানে কি জানো কেউ? সুকন্যা জানা আছে myth মানে কি? এখন তো দুটো সুকন্যা আছে। ওকে, টেলস অফ ফোক, বাংলায় মিথের এই নেহা তোরা কিন্তু মিথ পড়েছিস, তোদের দেখ ধর্মের যে স্যার পেপারটা ছিল, উপকথা। উপকথা, হ্যাঁ বাংলাটা আমার হ্যাঁ স্যার, মিথ মানে উপকথা। হ্যাঁ 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 হ্যাঁ, বাংলাটা তাই, বাংলাটা তাই। এবার বলছি যে মিথে দেখবি সবসময় একটা ভালো ক্যারেক্টার, একটা খারাপ ক্যারেক্টার, সবসময় কিন্তু সেখানে বাইনারি থাকে। কৃষ্ণ ভালো, কেন? কৃষ্ণের উল্টো দিকে একজন কেউ রয়েছে, অর্জুন, অর্জুনের উল্টো দিকে একজন কেউ রয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টার মানে মিথের, তুই যে কোনো একটা মিথ তোর, যে কোনো একটা মিথিক্যাল ক্যারেক্টারকে তোর দেখবি তারা বাইনারি ওয়েতে অবস্থান করছে। এটাই কিন্তু মিথের একটা সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ, ঠিক আছে? ওকে, the most important aspect of this here is the assertion made by Levi-Strauss that the analysis of myths or any other aspects of culture is possible without referring to the whole. In this aspect, he is directly opposed to the empirical holistic approach of the structural functions. In his opinion, the function of any element of culture is not to produce social solidarity or to contribute to the. In his opinion, the function of any element of culture is not to produce social solidarity or to contribute to the functioning of the whole, but to transmit a message. সুকন্যা আমাকে বল, প্রথম যে লাইনটা আছে সেই প্রথম লাইনটা কোন থিওরিস্টরা বলেছিল? দ্যাট কোন লাইনটা? এনি এলিমেন্ট অফ কালচার ইজ টু প্রডিউস সোশ্যাল সলিডারিটি, এটা কারা বলে? এনি এলিমেন্ট অফ কালচার ইজ টু প্রডিউস সোশ্যাল সলিডারিটি, এটা কারা বলেছিল? কোন তাত্ত্বিকরা বলেছিল? অর টু কন্ট্রিবিউট টু দ্য ফাংশনিং অফ দ্য হোল। ইয়েস, ফাংশনালিস্ট। যারা দেখছিস কোশ্চেন কিভাবে আসে, মানে সাধারণত পড়তে হয় কিভাবে, এইভাবে বুঝতে হবে যে ফাংশনালিস্টদের নাম বলছে না, ও বলছে যে সমাজটার প্রত্যেকটা এলিমেন্ট সমাজটাকে শৃঙ্খলাবদ্ধ করে রাখে, এটার উনি বিরোধী ছিলেন। তিনি বলছেন না, সমাজে একটা মেসেজ দেয়, সমাজের সলিডারিটি এখানে বসে নেই, প্রত্যেকটা সমাজে একটা করে মেসেজ কনভে করে। মিথ, হোয়াট ইজ মিথ? মিথ কনভেজ দ্য মেসেজ, মিথ সলিডারিটি বজায় রাখে না। তাহলে দেখ কি সুন্দর ফাংশনালিজমের ক্রিটিসিজম করে দিল, এদিকে ফাংশনালিস্টদের নামও নিল না, ফাংশনালিজমের নামও নেই এখানে। These meanings too are not culture specific but belong to the universal realm of the human mind. They are generated, functionalist solidarity, or the solidarity কথাই বলে গেছে। They are generated to aid the human mind to understand the world around them in the only way possible to any human, that is by creating oppositions. Thus structuralism also makes claim to be what may be called a generalized theory that has universal application. In this way, structuralism has been used by its followers to analyze disparate bits of culture, and also the usage in a comparative way. Thus, the scientific method of comparison and of assuming an objective outsider stand is one of the principal paradigm of the structuralism of labor. Thus, the scientific method of comparison and of assuming an objective outsider stand, অর্থাৎ কিছু একটা বিবেচনা করা এবং সাবজেক্টিভিটি থেকে বেরিয়ে অবজেক্টিভ একটা স্ট্যান্ড নিয়ে সেটাকে দেখা,
সেটা একটা প্যারাডাইম নেওয়া, যেটা আমরা বললাম বাইনারি প্যারাডাইম, ঠিক আছে? এটা কিন্তু লেভি স্ট্রসের স্ট্রাকচারালিজমে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডাজ ডুরখেইম সলিডারিটি ইজ ডিফারেন্ট ফ্রম ফাংশনাল সলিডারিটি? না, মানে প্রকৃত অর্থে না। প্রকৃত অর্থে ফাংশনালিজমের যে সলিডারিটি তত্ত্ব আসলে ডুরখেইমকে সেটা থেকে আলাদা করা যায় না, কারণ ডুরখেইমও সেই একই কথাই বলেছিল। ডুরখেইম ওই একই কথাই বলেছিল ডিভিশন অফ লেবারের মধ্যে দিয়ে। হোয়াট ইজ ডিভিশন অফ লেবার? অর্গানিক সলিডারিটি অ্যান্ড জৈবিক সংহতি এবং হচ্ছে মেকানিক্যাল সলিডারিটি। মেকানিক্যাল সলিডারিটি। যে মেকানিক্যাল সলিডারিটির মধ্যে আমরা যখন ঢুকছি বা অর্গানিক সলিডারিটির মধ্যে আমরা যখন ঢুকছি, যেখানেই থাকি না কেন, আমরা হোমোজেনাস সোসাইটিতে থাকি কি হেটেরোজেনাস সোসাইটিতে থাকি, সব সময় উনি সলিডারিটির কথাই বলে গেছে। ডুরখেইম ইকুয়াল টু সলিডারিটি, সুইসাইড ইজ আ সলিডারিটি, সোশ্যাল ফ্যাক্ট ইজ আ সলিডারিটি, তুই ডিভিশন অফ লেবার ইজ আ সলিডারিটি। ঠিক আছে? তো এই কারণে আমরা ডিরেক্ট ডুরখেইমের সাথে ফাংশনালিজমের সলিডারিটির কোনো পার্থক্য কিন্তু আসলে খুঁজে বার করতে পারি না। কিন্তু দেখ, ফাংশনালিজমের নাম নিলে সবার আগে নাম আসে পার্সনস। হ্যাঁ, প্রেডেসার্স হিসাবে ডুরখেইম আসে, ম্যালিনস্কি আসে, ব্রাউন আসে, আলাদা বিষয়, বাট পার্সনসটা কিন্তু সবার আগে আসে। কারণ যে সলিডারিটির বিষয়ে বলা এক বিষয়, এবং কিভাবে পুরো গোটা সিস্টেমটা চলছে সেটা বলা এক বিষয়, যেটা আগের ক্লাসে আমি তোকে বলছিলাম যে পার্সনস কেন, পার্সনস গোটা সিস্টেমটা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে হলেও ব্যাখ্যা করার একটা চেষ্টা করেছিল, যেটা আর কেউ পারেনি। সবাই সাধারণত যেটা চোখের সামনে দেখা যাচ্ছে সেটাই কিভাবে শৃঙ্খলা, ইউনিটি, সলিডারিটি এক্সাম্পল পাওয়া যাচ্ছে সেগুলো দেখিয়েছিল। বাট ডুরখেইম বাট পার্সনস যেটা দেখিয়েছিল সেটা একটু কোয়াইট ডিফারেন্ট, যে পুরো সিস্টেমটা কিভাবে চলছে, মেবি দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট, বাট সেটা দেখিয়েছিল। বাংলায় আমি এর নোটস দিয়ে দেবো, চিন্তা নেই, জানি মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু তবু একবার রিড আউট করবি যারা ইংলিশে পড়ছিস, আর যারা বাংলায় পড়ছিস তাদেরকে তো আমি স্পেসিফিক বইয়ের স্পেসিফিক অংশ পাঠিয়ে দেবো। বাংলাটা করে আরো মাথা খারাপ হবে যে কি লেখাটা বুঝতে পারছি না। স্ট্রস স্ট্রাকচারালিজম এন্ড দেরিদাস পোস্ট, দেরিদা কে আমি চিনি না, কি করেছে ও জানা না তো। দেরিদা বলে কেউ আছে? যখন দেরিদায় ঢুকবো তখন হয়তো আলোচনা করবো, মেবি মেবি নট, ঠিক আছে? জানি না আমি পোস্ট স্ট্রাকচারালিজম, দেরিদা, আমার কিছুই জানা নেই, ঠিক আছে? রিকনস্ট্রাকশন কিছু জানা নেই, আমি এখন তো স্ট্রাকচারালিজমে আছি, ঠিক আছে? চলেন।